দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজনে সপ্তাহের বিশ্ব অনুষ্ঠানে। আমি রিশান মাহমুদ পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি। প্রিয় দর্শক, বিশ্বের নানা প্রান্তের গুরুত্বপূর্ণ চমকপ্রদ সব সংবাদ, তথ্য, ঘটনাবলী নিয়ে সাজানো আমাদের এই আয়োজনের শুরুতেই আপনাদের জানিয়ে দেব শিরোনামগুলো। গাজা শহর দখলে ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদন, ৭ অক্টোবরের মধ্যে সব ফিলিস্তিনি নাগরিক সরিয়ে নেওয়ার পরিকল্পনা। ভারতের পণ্যে মোট ৫০% শুল্ক যুক্তরাষ্ট্রের, বড় ধাক্কায় ভারতের রপ্তানি খাত। নিষেধাজ্ঞা, আলটিমেটাম এবং পারমাণবিক হুমকি, যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্ক সর্বোচ্চ উত্তেজনা। মানুষের রক্ত, মস্তিষ্ক এবং গর্ভজাত শিশুর শরীরে প্লাস্টিক, ল্যান্সেট গবেষণায় চাঞ্চল্যকর তথ্য। দর্শক, শিরোনামের পর এবার চলুন এ সপ্তাহের উল্লেখযোগ্য বৈশ্বিক ঘটনা প্রবাহে চোখ রাখি। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা সিটি দখলের প্রস্তাব অনুমোদন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনী গাজা সিটি দখলের প্রস্তুতি নেবে এবং সাধারণ ফিলিস্তিনিদের মানবিক সহায়তা দেবে। এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ৭ অক্টোবরের মধ্যে গাজার সব সাধারণ মানুষকে শরণার্থী শিবির ও অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়া হবে। সাংবাদিক বারাক রাভিদের তথ্য মতে, গাজায় অবশিষ্ট হামাস যোদ্ধাদের ওপর অবরোধ ও স্থল অভিযান চালানো হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিষয়টি ইসরায়েলের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু জানান, ইসরায়েল পুরো গাজা নিয়ন্ত্রণে নেবে, তবে শাসনভার গ্রহণ করবে না। এটি তৃতীয় পক্ষের হাতে তুলে দেয়া হবে। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় পূর্ণ সামরিক দখলদারি প্রতিষ্ঠার পরিকল্পনা থেকে অবিলম্বে সরে আসতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের উপর 2 ধাপে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন, যাতে মোট শুল্ক দাঁড়িয়েছে 50%। 7 আগস্ট থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত ভারতের একাধিক রপ্তানি খাতকে বড় ধাক্কার মুখে ফেলছে। অতিরিক্ত শুল্কের ফলে ভারতের বস্ত্র ও পোশাক খাতে বার্ষিক রপ্তানি কমতে পারে $10.3 বিলিয়ন, রত্ন ও গয়না খাতে $12 বিলিয়ন, চিংড়ি খাতে $2.24 বিলিয়ন, চামড়া ও জুতা খাতে $1.18 বিলিয়ন, রাসায়নিক খাতে $2.34 বিলিয়ন এবং বৈদ্যুতিক ও যান্ত্রিক সরঞ্জাম খাতে $9 বিলিয়ন। ভারতের গবেষণা প্রতিষ্ঠান GTRI এর মতে, মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় রপ্তানি 40 থেকে 50% পর্যন্ত কমে যেতে পারে। যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। বিতর্কের সূত্রপাত হয় যখন বো এলাকায় অবস্থিত তার বাড়ির ভাড়াটেদের চুক্তি শেষে উচ্ছেদ করে মাসিক ভাড়া ৩,৩০০ পাউন্ড থেকে বাড়িয়ে ৪,০০০ পাউন্ড নির্ধারণ করা হয়। বিষয়টি গৃহহীনদের দায়িত্বে থাকা মন্ত্রীর জন্য চরম ভণ্ডামি বলে সমালোচনা করেন বিরোধী রাজনীতিবিদ ও ভাড়াটে অধিকার সংগঠনগুলো। ভাড়াটে অধিকার সংগঠনগুলোর চাপের মুখে পদত্যাগপত্রে রুশনারা লেখেন, সরকারের উচ্চাকাঙ্ক্ষী কাজের পথে আমার অবস্থান যেন বিভ্রান্তির কারণ না হয়, সেজন্য আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। অক্সফোর্ড শিক্ষিত রুশনারা 2010 সাল থেকে টাওয়ার হ্যামলেটসের এমপি এবং গত বছর প্রথমবার মন্ত্রিসভার দায়িত্ব পান। গোপন নগদ অর্থভিত্তিক ব্যবস্থায় যুদ্ধের মধ্যেও গাজার প্রায় 30,000 সরকারি কর্মচারীর বেতন দিচ্ছে হামাস। বিবিসির প্রতিবেদন অনুযায়ী মোট $70 লাখ বেতন বাবদ ব্যয় হলেও কর্মীরা প্রতি 10 সপ্তাহে পূর্ণ বেতনের সর্বোচ্চ 20% পাচ্ছেন। গাজায় ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়ায় বেতন বিতরণ হয় নির্দিষ্ট স্থানে সিল করা খামে, যা তুলে দেন একজন অজ্ঞাত ব্যক্তি। ইসরায়েলি হামলার ঝুঁকিতে এই প্রক্রিয়া পরিচালিত হয়। ভয়াবহ খাদ্য সংকট ও মূল্যস্ফীতির মধ্যে আটা বিক্রি হচ্ছে কেজি প্রতি $80। হামাস যুদ্ধপূর্ব সময়ে গোপন সুড়ঙ্গে $700 মিলিয়ন মজুত করেছিল বলে ধারণা করা হয়। পাশাপাশি কর আদায়, পণ্য বিক্রি, কাতার ও ইরানের সহায়তাও পাচ্ছে।
দর্শক, এবার নজর ফেরানো যাক অন্যান্য গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ খবরগুলোর দিকে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ভূরাজনৈতিক টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট পুতিন যেন দুটি দ্রুত গতির ট্রেন, যা একটি সংঘর্ষের পথে ধাবমান। নিষেধাজ্ঞা, আলটিমেটাম আর পারমাণবিক সাবমেরিন পাঠানোর হুমকি, সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, মুখোমুখি সংঘর্ষ কি অনিবার্য? চলুন দেখে নিই বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সম্পর্ক ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে বলে মনে করছে রাশিয়ার একটি প্রভাবশালী সংবাদপত্র। রুশ ট্যাবলয়েড মস্কোভস্কি কসমোমোলেটস সম্প্রতি জানিয়েছে, দুই নেতার মুখোমুখি সংঘর্ষ এখন অনিবার্য। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও পুতিনকে দুটি দ্রুত গতির লোকোমোটিভ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যেগুলো একে অপরের দিকে ধেয়ে আসছে। কোনোটি থামতে বা দিক পরিবর্তন করতে প্রস্তুত নয়। পুতিন এখনও 2022 সালে ইউক্রেনে শুরু হওয়া বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছেন এবং যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অন্যদিকে ট্রাম্প যুদ্ধ থামাতে মস্কোর ওপর চাপ বাড়াচ্ছেন। নিষেধাজ্ঞা, আলটিমেটাম এবং রাশিয়ার বাণিজ্য অংশীদারের ওপর শুল্ক আরোপ সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই উত্তেজনার মধ্যে ট্রাম্প দাবি করেছেন যে তিনি শুধু পারমাণবিক সাবমেরিন রাশিয়ার কাছাকাছি পাঠিয়েছেন। সম্প্রতি ট্রাম্প রাশিয়ার হামলাকে ঘৃণ ও অপমানজনক হিসেবে নিন্দা করেছেন। এমনকি পুতিনকে 50 দিনের আলটিমেটাম দিয়ে পরে তা কমিয়ে 10 দিনে আনেন। এই সময়সীমা খুব শীঘ্রই শেষ হচ্ছে, কিন্তু এখনও পুতিনের পক্ষ থেকে কোনো নমনীয়তার ইঙ্গিত মেলেনি। এদিকে ট্রাম্প নিজেকে একজন শান্তি প্রস্তাবকারী হিসেবে দেখতে চান এবং তিনি এখনও চুক্তির চেষ্টা ছেড়ে দেননি। তার দূত উইটকফ আবার মস্কো সফর গিয়েছেন। এদিকে আসন্ন দিনগুলোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হতে পারে বলে নিশ্চিত করেছে ক্রেমলিন। তবে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করছে দুই নেতার পরবর্তী পদক্ষেপের ওপর। আমরা প্রতিদিন যেসব প্লাস্টিক ব্যবহার করছি তা শুধু প্রকৃতি নয়, আমাদের শরীরেও ঢুকে পড়ছে অদৃশ্য বিপদের মতো। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, মানুষের রক্ত, মস্তিষ্ক, এমনকি গর্ভজাত শিশুর শরীরেও পাওয়া যাচ্ছে প্লাস্টিকের ক্ষুদ্র কণা। এই ভয়াবহ বাস্তবতা আমাদের স্বাস্থ্য এবং পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসা সাময়িকী দ্য ল্যান্ডসেটে প্রকাশিত এক নতুন পর্যালোচনায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। এতে বলা হয়েছে, প্লাস্টিক দূষণ এখন বৈশ্বিক সংকট, যা শুধু পরিবেশ নয়, মানুষের স্বাস্থ্যের প্রতিটি স্তরে ভয়াবহ হুমকি সৃষ্টি করছে। পর্যালোচনায় আরও জানানো হয়েছে, 1950 সালের পর থেকে প্লাস্টিক উৎপাদন 200 গুণ বেড়েছে, যা 2060 সালের মধ্যে 3 গুণ বাড়ার আশঙ্কা রয়েছে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, পানির বোতল এবং ফাস্ট ফুড প্যাকেটের মতো জিনিস এই বিপর্যয়কে আরও বাড়িয়ে তুলছে। বিশেষজ্ঞরা জানান, প্লাস্টিক উৎপাদনের সময় জীবাশ্ম জ্বালানি ব্যবহার এবং কার্বন নিঃসরণ জলবায়ু সংকটও তীব্রতর করছে। বর্তমানে এভারেস্টের চূড়া থেকে সাগরের গভীর খাত পর্যন্ত 800 কোটি টনের বেশি প্লাস্টিক ছড়িয়ে আছে। বিজ্ঞানীরা বলছেন, প্লাস্টিকের ক্ষুদ্র কণা খাবার, পানি এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে ঢুকে পড়ছে। এসব কণা রক্ত, মস্তিষ্ক, অস্থিসজ্জা, বুকের দুধ, এমনকি গর্ভজাত শিশুর শরীরেও প্রবেশ করছে। এসবের প্রভাবে গর্ভপাত, জন্মগত ত্রুটি, প্রজনন সমস্যা সহ শিশুদের ক্যান্সার পর্যন্ত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, প্লাস্টিক দূষণের স্বাস্থ্যজনিত আর্থিক ক্ষতির পরিমাণ বছরে $1,50,000 কোটি ছাড়িয়ে যাচ্ছে। প্লাস্টিককে কেবল পুনর্ব্যবহারের মাধ্যমে সামাল দেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব এখন প্লাস্টিক সংকট মোকাবেলায় আন্তর্জাতিক চুক্তির চূড়ান্ত আলোচনায় ব্যস্ত। তখন ল্যান্ডসেটের এই পর্যালোচনা নীতি নির্ধারকদের জন্য এক গুরুতর সতর্কবার্তা হিসেবে ধরা হচ্ছে। গভীর সমুদ্রে যেন আবার ফিরে এসেছে স্নায়ুযুদ্ধের প্রেতছায়া। পানির নিচে এখন নীরব কিন্তু ভয়ঙ্কর এক প্রতিযোগিতা, যেখানে মুখোমুখি দুই পরাশক্তি, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। পরমাণু অস্ত্রে সজ্জিত সাবমেরিন মোতায়েন করে তারা একে অপরকে ঘায়েল করার প্রস্তুতি নিচ্ছে, যা গোটা বিশ্ব তাকিয়ে আছে এই ঠান্ডা যুদ্ধ কতটা গরম হয়ে উঠতে পারে সেদিকে। চলুন দেখে নিই
এই দুই দেশের সাবমেরিনের মধ্যে কার কত শক্তি? স্নায়ুযুদ্ধের পুরনো ছায়া যেন আবার ফিরে এসেছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া আবার মুখোমুখি, এইবার সমুদ্রের গভীরে পারমাণবিক অস্ত্রে সজ্জিত সাবমেরিন নিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে দুটি পরমাণুবাহী সাবমেরিন মোতায়েন করেছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের হুমকির প্রতিক্রিয়ায়। মেদভেদেভ সম্প্রতি যুক্তরাষ্ট্রকে ডেড হ্যান্ড কৌশলের হুমকি দেন। এটি একটি স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা যা দেশটির নেতৃত্ব ধ্বংস হলেও পাল্টা হামলা চালাতে সক্ষম। এর জবাবে ট্রাম্প সাবমেরিন মোতায়েনের সিদ্ধান্ত নেন। রুশ পার্লামেন্ট সদস্য ভিক্টর ভোডোলাতস্কি দাবি করেছেন, সাগরে রাশিয়ার পারমাণবিক সাবমেরিনের সংখ্যা যুক্তরাষ্ট্রের তুলনায় বেশি এবং মার্কিন সাবমেরিনগুলো রুশ নজরদারিতে রয়েছে। যুক্তরাষ্ট্রের সাবমেরিন বাহিনীতে রয়েছে 14টি ওহাইও ক্লাস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন, অত্যাধুনিক ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন, সীমিত সংখ্যক সিওলফ ক্লাস এবং পুরনো কিন্তু কার্যকর লস অ্যাঞ্জেলেস ক্লাস সাবমেরিন। অন্যদিকে রাশিয়ার রয়েছে 64টি সাবমেরিন, যার মধ্যে 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী। বোরে ক্লাস সাবমেরিনে রয়েছে বুলাভা ক্ষেপণাস্ত্র, আর ডেল্টা 4 ক্লাস সাবমেরিনে আছে সিনেভা SLBM। ইয়াসেন ক্লাস আক্রমণাত্মক সাবমেরিন রাশিয়ার আধুনিক অস্ত্রভাণ্ডারের গুরুত্বপূর্ণ অংশ। সাবমেরিন বাহিনীর এই আধুনিকায়ন ও মোতায়েন বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে। বিশ্লেষকদের মতে গভীর সাগরের নিচে চলছে শক্তির নীরব লড়াই। These underwater giants don't come cheap. 30 বছরেরও বেশি সময় ধরে হিমায়িত অবস্থায় ঘুমিয়েছিল এক ভ্রূণ। কেউ ভাবেনি এতদিন পর সেটি একদিন প্রাণ ফিরে পাবে, কিন্তু বাস্তবে ঘটে গেছে অবিশ্বাস্য এক ঘটনা। যুক্তরাষ্ট্রের সেই বরফ ঘেরা ভ্রূণ থেকে জন্ম নিয়েছে একটি সুস্থ শিশু, যা গড়েছে এক অনন্য বিশ্ব রেকর্ড। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে এক দম্পতির ঘরে জন্ম নিয়েছে একটি শিশু, যার ভ্রূণ 30 বছরেরও বেশি সময় ধরে হিমায়িত অবস্থায় সংরক্ষিত ছিল। ধারণা করা হচ্ছে এটি এখন পর্যন্ত হিমায়িত ভ্রূণ থেকে জন্ম নেওয়া শিশুর নতুন বিশ্ব রেকর্ড। গত 26 জুলাই 35 বছর বয়সী লিন্ডসে ও 34 বছর বয়সী টিম পিয়ার্স দম্পতির ঘরে জন্ম নেয় নবজাতক থেডিয়াস ড্যানিয়েল পিয়ার্স। জানা যায়, সন্তান নেওয়ার দীর্ঘ 7 বছরের চেষ্টায় ব্যর্থ হয়ে লিন্ডসে ও টিম পিয়ার্স দম্পতি একটি হিমায়িত ভ্রূণ দত্তক নেন। ভ্রূণটি 1994 সালে লিন্ডা আর্চার্ড নামের এক নারীর ও তার সাবেক স্বামীর IVF প্রক্রিয়ায় গঠিত হয়েছিল। তাদের 4টি ভ্রূণের মধ্যে একটি থেকে জন্ম নেয় কন্যা সন্তান, আর বাকি 3টি ভ্রূণ হিমায়িত অবস্থায় সংরক্ষণে রাখা হয়। লিন্ডা আর্চার্ড বহু বছর ধরে সেই ভ্রূণগুলো সংরক্ষণের খরচ বহন করে আসছিলেন। পরে তিনি স্নোফ্লেক্স নামের একটি বিশেষ কর্মসূচির আওতায় ভ্রূণ দত্তক দেওয়ার সিদ্ধান্ত নেন। লিন্ডা চেয়েছিলেন ভ্রূণটি যেন একজন খ্রিস্টান বিবাহিত শ্বেতাঙ্গ দম্পতির হাতে তুলে দেওয়া হয়। পিয়ার্স দম্পতির সঙ্গে সব শর্ত মিললে তাদেরকে ভ্রূণটি দেওয়া হয়। এরপর টেনেসির রিজয়েস ফার্টিলিটি ক্লিনিকে তাদের চিকিৎসা হয় এবং সফলভাবে থেডিয়াসের জন্ম হয়। তবে লিন্ডসে ও টিম বলেন, তারা কোনো রেকর্ড গড়তে নয়, কেবল সন্তানের মুখ দেখতে চেয়েছিলেন। প্রিয় দর্শক, এবার আমরা ঘুরে আসব বিস্ময় আর কৌতূহলের এক ভিন্ন জগৎ থেকে। আমাদের নিয়মিত আয়োজন বিচিত্র বিশ্ব, যেখানে তুলে ধরা হয় পৃথিবীর নানা অজানা ও অদ্ভুত সব ঘটনা। বিশ্বজুড়ে নানা জাতির খাবার মানেই ভিন্ন স্বাদ, ভিন্ন গল্প। কখনো কি এমন খাবারের কথা শুনেছেন যা খেতে হলে লাগে সরকারি অনুমতি আর শেফের লাইসেন্স, যেখানে ছোট্ট একটি ভুল হতে পারে মৃত্যুর কারণ? আজ আমরা জানব এমনই এক খাবারের গল্প, জাপানের ফুগু মাছ, যা রসনা বিলাসীদের জন্য সাহসের এক চরম পরীক্ষা। ফুগো আসলে একটি বিষাক্ত পাফার ফিশ বা ব্লো ফিশ। এটি দেখতে যতটা নিরীহ, ভেতরে ততটাই ভয়ঙ্কর, কারণ এর শরীরে থাকে টেট্রোডোটক্সিন নামের বিষ, যা সায়ানাইডের চেয়েও প্রায় 1200 গুণ বেশি প্রাণঘাতী। শুধু একটি মাছে যে বিষ থাকে তা কমপক্ষে 30 জন মানুষের মৃত্যু ঘটাতে পারে। এর কোনো প্রতিষেধকও নেই। প্রতি বছর অনেকেই এই মাছ খাওয়ার জন্য জাপানে ভিড় করেন, তবে চাইলেই যে কেউই ফুগো রান্না করতে পারে না।
জাপানে এর রান্নার জন্য শেফদের নিতে হয় দীর্ঘ প্রশিক্ষণ, পাশ করতে হয় কঠিন সরকারি পরীক্ষা। এই মাছের শরীরের কিছু অংশে থাকে বিষ, তাই কাটার পদ্ধতির একটু হেরফের হলেই এই খাবার হয়ে যেতে পারে মৃত্যুদূত। তবে এত সব হুমকির পরেও মানুষ ফুগো খেতে যায়। এটি এক প্রকার অ্যাডভেঞ্চার, স্বাদের সাথে মৃত্যুকে খুব কাছ থেকে ছুঁয়ে দেখার অভিজ্ঞতা। অনেকেই বলেন ফুগো খাওয়ার পর এক ধরনের সামান্য অসারতা অনুভূত হয়, যা খাবারটিকে আরও রহস্যময় করে তোলে। এই জনপ্রিয় খাবারটিকে কয়েকটি উপায়ে খাওয়া হয়। সাশিমি ফুগোর সবচেয়ে জনপ্রিয় পদ, যেখানে কাঁচা মাছকে পাতলা করে কেটে ফুলের নকশায় প্লেটে সাজানো হয়, যা নান্দনিক রুচির প্রকাশ। চিরিনাপে এক ধরনের স্যুপ, আর কারাগে মাছকে যেখানে ডিপ ফ্রাই করা হয়। জাপানে ফুগো মূলত ধনী ও রোমাঞ্চপ্রেমী পর্যটকদের জন্য এক বিশেষ ভোজন অভিজ্ঞতা। জাপানের বাইরে দক্ষিণ কোরিয়া, চীন এবং কিছু ইউরোপীয় দেশে খুবই কঠোর নিয়ন্ত্রণে এই মাছ পরিবেশন করা হয়। জাপানের রন্ধনশিল্পে ফুগো শুধু একটি মাছ নয়, এটি একাধারে সাহস, দক্ষতা ও সংস্কৃতির প্রতীক। এক থালা খাবার যেখানে নিখুঁত মানে চূড়ান্ত স্বাদ, ভুল মানে মৃত্যু। তাই ফুগো খেতে চাইলে ভরসা রাখতে হবে সেই শেফের হাতে, যিনি জানেন ছুরি কোথায় থামাতে হয়। তবে অবশ্যই প্রয়োজন বুক ভরা সাহস। দর্শক, এই পর্যায়ে আপনাদের নিয়ে চলেছি আমাদের বিশেষ আয়োজন বিশ্ববরণীয়তে, যেখানে আলো ফেলবো বিশ্বের স্মরণীয় এবং অনুপ্রেরণাদায়ক মানুষের জীবনের উপর। মার্গারেট থ্যাচার যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি তার কঠোর সিদ্ধান্ত, অটল নেতৃত্ব এবং সাহসী সংস্কারের জন্য পরিচিত। এক সাধারণ পরিবারের মেয়ে থেকে ব্রিটেনের সবচেয়ে ক্ষমতাধর পদে উঠে আসা এই নারী গোটা বিশ্বের রাজনৈতিক ইতিহাসে গড়েছেন নতুন মাইল ফলক। চলুন জেনে নিই কিভাবে এক নারী হয়ে উঠলেন ইতিহাসের আয়রন লেডি। বিশ্ব রাজনীতির ইতিহাসে যারা যুগান্তকারী পরিবর্তন এনেছেন, তাদের তালিকায় ব্রিটিশ রাজনীতিবিদ মার্গারেট থ্যাচার একটি উজ্জ্বল নাম। তিনি ছিলেন এক আপোষহীন নেতৃত্বের প্রতীক, যিনি আয়রন লেডি নামে ইতিহাসে খ্যাত। 1925 সালের 13 অক্টোবর ইংল্যান্ডের গ্রান্থাম শহরে জন্ম নেন মার্গারেট হিল্ডা রবার্টস। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রসায়নে পড়াশোনা শেষ করে কিছুদিন গবেষণাও করেন। কিন্তু তার অন্তরেই লুকিয়েছিল রাজনীতির প্রতি গভীর আকর্ষণ। 1959 সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। 1975 সালে তিনি কনজারভেটিভ পার্টির নেতৃত্ব গ্রহণ করেন, যা ছিল সে সময় ব্রিটেনের জন্য এক যুগান্তকারী ঘটনা। 1979 সালে থ্যাচার যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বিশ্বের দৃষ্টি ঘুরে যায় ব্রিটেনের দিকে। অর্থনৈতিক মন্দা, বেকারত্ব ও শিল্প আন্দোলনে বিপর্যস্ত ব্রিটেনকে তিনি এক নতুন দিশা দেখাতে চেয়েছিলেন। রাষ্ট্র নিয়ন্ত্রণ কমিয়ে ব্যক্তিগত খাতকে উৎসাহিত করা, কর কমানো, সরকারি খরচে কাটছাট, এসব ছিল তার থ্যাচারিজম নীতির মূল প্রতিপাদ্য। 1982 সালে আর্জেন্টিনার সঙ্গে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুদ্ধে ব্রিটেনের সফলতা তার জনপ্রিয়তা বাড়িয়ে দেয়। এই যুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে তিনি আন্তর্জাতিক রাজনীতিতেও শক্তিশালী নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত হন। তবে থ্যাচারের কঠোর অর্থনৈতিক সংস্কার এবং ট্রেড ইউনিয়নের উপর কড়া অবস্থানের কারণে দেশে প্রবল সমালোচনার মুখেও পড়তে হয় তাকে। 1990 সালে নিজ দলের অভ্যন্তরীণ চাপে তিনি প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। 2013 সালের 8 এপ্রিল মার্গারেট থ্যাচার মৃত্যুবরণ করেন। প্রশংসা ও বিতর্কের মাঝখানে দাঁড়িয়েও তিনি ছিলেন এক অনন্য অধ্যায়। ইতিহাস তাকে স্মরণ করে একজন অদম্য নারী নেতা হিসেবে। দর্শক, দেখতে দেখতে আজকের আয়োজনের শেষ প্রান্তে পৌঁছে গেছি আমরা। তবে যাবার আগে যথারীতি বিশ্বের দর্শনীয় স্থান সম্পর্কে জানাবো। সমুদ্র, সূর্য আর সংস্কৃতির এক স্বর্গীয় মেলবন্ধনে ইন্দোনেশিয়ার বালি যেন এক
জীবন্ত কল্পনার দ্বীপ। চোখ জোড়ানো সৈকত, শতাব্দী পুরনো প্রাচীর মন্দির আর রঙিন উৎসবে মোড়া এই দ্বীপ শুধু ঘুরে দেখার নয়, অনুভব করারও। চলুন ঘুরে আসি ইন্দোনেশিয়ার এই স্বর্গদ্বীপ থেকে। ভারত মহাসাগরের কোল ঘেঁষে অবস্থিত বালি যেন এক জীবন্ত পোস্টকার্ড। প্রতিটি দৃশ্যই ক্যামেরাবন্দি করার মতো, প্রতিটি মুহূর্তই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। এই দ্বীপের প্রাকৃতিক বৈচিত্র্য সত্যিই অসাধারণ। একদিকে প্রশান্ত মহাসাগরের ঢেউয়ে ধুয়ে যাওয়া বিখ্যাত সৈকত কুটা, সেমিনিয়াক আর নুসা দুয়া, যেখানে সূর্যাস্ত দেখা মানে জীবনের এক স্মরণীয় অভিজ্ঞতা। নুসা পেনিদা জেলা বাদে প্রশাসনিকভাবে এর আয়তন ৫,৭৮০ বর্গ কিলোমিটার। অন্যদিকে আছে জেগে থাকা আগ্নেয়গিরি, সবুজ ধানক্ষেত আর সর্পিল পাহাড়ি নদী, যা বালিকে করে তোলে প্রকৃতির এক মহাকাব্য। বালির মাউন্ট বাতুর ও মাউন্ট আগুং, এই দুই আগ্নেয়গিরি যেন দ্বীপটির রহস্যময় সৌন্দর্যের মুকুট। বিশেষ করে ভোরবেলায় আগ্নেয়গিরির চূড়ায় সূর্য ওঠার দৃশ্য যে কাউকে মুগ্ধ করে। বালির টেগালালাং ধানক্ষেত যেন প্রকৃতির হাতে আঁকা সিঁড়ির মতো সবুজ কারুকাজ। স্তরে স্তরে সাজানো এই ধানক্ষেত দূর থেকে দেখে মনে হয় যেন পাহাড়ের গায়ে সবুজের চাদর বিছানো হয়েছে। প্রতিটি ধাপ এক একটা জীবন্ত চিত্রের মতো। অনেক পর্যটক এখানে হেঁটে বেড়ান বা সাইকেল চালিয়ে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যান। তবে বালি শুধু প্রকৃতির নয়, সংস্কৃতিরও এক দুর্লভ ভাণ্ডার। এখানে হিন্দু ধর্মের চর্চা ইন্দোনেশিয়ার অন্য অংশের তুলনায় একেবারে আলাদা। উলুয়াতু টেম্পল ও তানা লট, সমুদ্রের পাশে দাঁড়িয়ে থাকা এই মন্দির দুটো যেন শতাব্দীর সাক্ষী। বছর জুড়ে চলে নানা ধর্মীয় উৎসব, যেখানে স্থানীয়দের ঐতিহ্যবাহী পোশাক, ফুলের সাজসজ্জা আর বাদ্যযন্ত্রে মুখর থাকে বালি। কেচাক ডান্স আর বারং ডান্স, এই দুই নৃত্যনাট্য দর্শনার্থীদের মনে গেঁথে যায় বহুদিনের জন্য। এদিকে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য রয়েছে সার্ফিং, স্কুবা ডাইভিং, রাফটিং আর স্নরকেলিং এর মতো নানা জলক্রীড়া। আর রসনার জন্য নাস্তি গোরেং, সাতে লিলিট আর বাবিগুলিং, এই জনপ্রিয় খাবারগুলো বালির স্বাদ ও ঘ্রাণকে স্মরণীয় করে তোলে। প্রাচীন ঐতিহ্য আর আধুনিকতার অপূর্ব সমন্বয়ে বালি শুধু একবার ঘুরে আসার স্থান নয়, এটা বারবার ফিরে আসার এক আমন্ত্রণ। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজন। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লেগেছে। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।